আমাদের এই যে ইন্টারিম সরকার, যিনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি হয়তো 4-5 মাসের মাথায় একটা নির্বাচন দিয়ে দেবেন, কিন্তু 1 বছর হয়ে গেল, এখনও একটা ডেট উনি দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহের দিকে। তো এটাও আমরা এখনও নির্দিষ্ট তারিখ আমরা এখনও জানতে পারিনি। আসসালামু আলাইকুম। এলটিভির পক্ষ থেকে আমি আব্দুল মালিক সাগর আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এলটিভির নিয়মিত আয়োজন রাজনীতির ভাবনা অনুষ্ঠানে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক জনাব হেলাল খান। হেলাল ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে যে আমি যে প্রশ্ন বের করতে যাচ্ছি, দেশে যে সার্বিক যে পরিস্থিতি সেই বিষয়ে আপনি কিছু বলুন। দেশের বর্তমান পরিস্থিতি, গত প্রায় 1 বছর হয়ে গেল আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা পালাতে যেতে সক্ষম করেছি। আমাদের খুব একটা দৃঢ় বিশ্বাস ছিল যে আমাদের এই যে ইন্টারিম সরকার, যিনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি হয়তো 4-5 মাসের মাথায় একটা নির্বাচন দিয়ে দেবেন, কিন্তু 1 বছর হয়ে গেল, এখনও একটা ডেট উনি দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহের দিকে। তো এটাও আমরা এখনও নির্দিষ্ট তারিখ আমরা এখনও জানতে পারিনি। দেশের অবস্থা তো, যেহেতু একটা অরাজনৈতিক সরকার আছে দেশে, এই সরকারের ভিতরে কোনো রাজনীতি ব্যক্তি নেই, সবাই কিন্তু ভালো মানুষ, কিন্তু কিছু স্টুডেন্ট আছে তাদের ওই অভিজ্ঞতাটুকু নেই কিভাবে দেশ পরিচালনা করতে হয়। রাজনীতিক এর আগে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। তারপরে বাকি অনেকেই কিন্তু এনজিওর সাথে জড়িত। তো এনজিও একটা জিনিস, রাজনীতি আরেকটা জিনিস। তো রাজনীতিবিদ ছাড়া দেশ পরিচালনা করা খুবই কঠিন। তারপরেও আমরা সবাই সহযোগিতা করছি, দেশের সব ধরনের মানুষ এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। আমাদের দল বিএনপি বিশেষ করে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমরা আশা করছি ফেব্রুয়ারি মাসে একটা ইলেকশন হয়ে গেলে, নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, তারা কিন্তু এই যে প্রবলেমগুলো দেখা দিয়েছে এগুলো মোকাবিলা করতে পারবে। তাহলে আপনি মনে করছেন যে আমাদের যথেষ্ট সময় যে আমাদের নির্বাচন হতে যাচ্ছে? আমি আশাবাদী, শতভাগ। তবে নির্বাচন যদি কোনো কারণে বিলম্বিত হয়, তাহলে দেশ আরো অনেকটা পিছিয়ে যাবে এবং দেশেরই ক্ষতি হবে সবচেয়ে বেশি। আচ্ছা ভাই, আমি আরেকটা প্রশ্ন করি। এই যে চাঁদাবাজি হচ্ছে, সেই চাঁদাবাজি ইস্যুতে বিএনপির যে একটি ইমেজ নষ্ট হচ্ছে, সেই ব্যাপারে আপনি কিছু যদি বলেন। বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে এটা আমি ঠিক বলবো না। আমি বলবো যে এটা একটা পরিকল্পিতভাবে বিএনপিকে মানে বদনামি করার জন্য এটা ষড়যন্ত্র। কারণ দেখা গেছে যে বিএনপি বিশাল বড় একটা দল, এখানে কিছু উশৃঙ্খল লোক আসতেই পারে এবং বিভিন্ন স্বৈরাচারের কিছু দূষররাও কিন্তু জড়িত হয়ে যাচ্ছে। তো আপনারা জানেন যে প্রায় 4000-এর অধিক আমাদের নেতাকর্মীদেরকে আমরা বহিষ্কার করেছি, কিন্তু যারা আমাদের দলের বাইরে যারা করছে এগুলোর সংখ্যা অনেক বেশি। বিশেষ করে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে যারা কিছুদিন আগে কিন্তু রাস্তায় কিন্তু এই যে স্বৈর শাসকের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে, এই যে ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল, যারা নতুন দল করেছে এনসিপি নামে, তাদের কিছু লোকজন জড়িত হয়ে গেছে। এটা খুব দুঃখজনক ব্যাপার এবং তারা রিমান্ডে আসছে। তো দস্তুর মতো এদের সাথে বড় বড় নেতা যারা আছে, এই এনসিপির একদম প্রধান থেকে আরম্ভ করে ডান হাত বা হাত যারা আছে, তাদের সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত, তারা জড়িত হয়ে গেছে এই চাঁদাবাজির সাথে। এটা খুবই দুঃখজনক এবং এরাই করছে বেশিরভাগ এই যেগুলো অশৃঙ্খলতা দেশে হচ্ছে। তো আর স্বৈরশাসকের দূষণরা তো আছেই, তারা তো দেশের আনাচে লুকিয়ে আছে, তাদের এই অভ্যাস, পুরানো অভ্যাস তো তারা ছাড়তে পারবে না। কিন্তু বিএনপিকে দোষী করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে জিরো টলারেন্স আমাদের দল থেকে নেওয়া হয়েছে। আচ্ছা হেলাল ভাই, রাজনীতি সংস্কার নিয়ে আপনি যদি বলেন। এটা একটা চলমান প্রক্রিয়া এবং এটা করতে গেলে আমার মনে হয় একটা জনগণের সরকার প্রয়োজন, যারা এত বড় একটা দায়িত্ব পালন করবে। এটা একদিনে হবে না, এটা সময় লাগবে এবং এটা এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল গত যে স্বৈরাচার সরকার 17টা বছর, এরা এমন কোনো সেক্টর বাকি নেই যে তারা দুর্নীতিতে
ভরিয়ে দিয়েছিল, প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়েছিল। সো এই যে 18 বছরের একটা জঞ্জাটকে মুক্ত করা এবং শৃঙ্খলায় নিয়ে আসা, এটা একদিনের ব্যাপার নয়, এটা এই সরকারের পক্ষে মোটেই সম্ভব না। এটা একটা নির্বাচিত সরকার, যে সরকার আসছে 5 বছরের জন্য, তারা সেটা করতে পারে, তাদের পক্ষে এটা করা সম্ভব ইনশাআল্লাহ। আপনি রাজনৈতিক দলগুলোর শৃঙ্খলা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমরা যারা এই স্বৈরশাসকের সাথে আমরা একসাথে লড়েছি, জি আমাদের সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। জি আমাদের এটা ছিল, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু জানি না কি কারণে একটু কয়েকটা দল যারা অতি লোভী, তারা মনে করছে যে তারা ছোট দল হয়েও তারা কিন্তু সরকার গঠন করতে পারবে, তারা সেরকম এটা জল্পনা কল্পনার ভিতরে তারা আছে। তো সেগুলো কিন্তু চিন্তা করা উচিত না। আমাদের দলের যে ভারপ্রাপ্ত মাননীয় চেয়ারম্যান, তিনি বলেছেন যে আমরা সরকার গঠন করতে গেলে এটা হবে জাতীয় সরকার, সবাইকে নিয়ে কিন্তু আমরা দেশ পরিচালনা করব। আমরা একা দেশ শাসন করব না, আমরা দেশের ক্ষমতা দখল করতে চাই না, আমরা দেশের মানুষের কাছ থেকে আমরা দেশের পরিচালনা করার জন্য দায়িত্ব নিতে চাই, মানুষের খেদমত করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, মানুষকে নিয়ে আমরা দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চাই। বিতাড়িত করা হয়েছে একটি দলকে, সে যে একত্রিত ছিল সে একত্রতা এখনো আছে কিনা আপনাদের মধ্যে, সেটা কি আপনার কি মনে হয়? আমরা একটা দলকে বিতাড়িত করিনি, আমরা এটা স্বৈর শাসককে বিতাড়িত করতে পেরেছি, এটা আল্লাহর রহমত। এবং আমরা এটা কিন্তু আমরা এককভাবে কোনো দল, আমরা বিএনপি বিশেষ করে আমরা দাবি করি না যে এটা আমাদের ধারা হয়েছে, বা ছাত্রদল যে ছাত্র যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতৃবৃন্দ তারা বোঝাতে চেষ্টা করে তারা যে তারাই করেছে, এটা আসলে কিন্তু এটা বলা ঠিক না কারো পক্ষে। তো এটা সমস্ত গোষ্ঠী, আমাদের সর্বসাধারণ আপামর জনসাধারণ মিলিত হয়ে, ছাত্র জনতা মিলে এটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এটা স্বৈরশাসকের পতন ঘটানো হয়েছে। তো এটা একদিনে হয়নি, এটা গত 16-17 বছরের আন্দোলন। এটা 5ই অগাস্টে এটা আমরা সাকসেসফুল হতে পেরেছি। তো এটা আল্লাহর অশেষ রহমত যে আমরা একটা স্বৈরশাসকের কাছ থেকে আমরা এখন মুক্ত হয়েছি, কিন্তু আমাদের যে বহুল আকাঙ্ক্ষিত গণগণের ভোটের অধিকার, সেটা থেকে এখন আমরা বঞ্চিত আছি। সেজন্য আমাদের যে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেটা করেছিলাম, এই সরকারকে পতন ঘটিয়েছিলাম, আমাদের সকল কিন্তু এভাবেই একসাথে মিলে যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমরা এই স্বৈরশাসক যাতে ফিরে না আসতে পারে সেভাবে আমাদের শক্তি থাকবে। কিন্তু আমাদের মধ্যে যদি এই বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, আমরা কিন্তু সবাই দুর্বল হবো। হয়তো বিএনপি অনেক বড় দল, সেই স্বৈরশাসকই আমাদেরকে নিশ্চিহ্ন করতে পারে নাই, 18 বছর চেষ্টা করেছিল। হয়তো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন তারা কারারুদ্ধ করে রেখেছিল মিথ্যা মামলা দিয়ে। তো আমাদের নেতা, আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর কিন্তু দেশের বাইরে তিনি আছেন, এখনও তিনি তার কিন্তু মামলা এখনও সবগুলো খারিজ হয় নাই। তো আমরা অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, জেল জুলুম, আমি নিজেও অনেকবার জেলে ছিলাম, আমি রিমান্ডে ছিলাম 2 বার, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, অনেকগুলো কেস, এখনও 2টো কেস আমার এখনও মামলা শেষ হয়নি, নিষ্পত্তি হয়নি। তো বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি যে আমাদের ভিতরে সবচেয়ে বড় জিনিস হলো যে ঐক্যবদ্ধ থাকা। আমরা বিএনপি আমরা চাচ্ছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকি। আমরা অনুরোধ করব, কিছু ছোট ছোট দল আছে, সেই দলগুলো যে এই যে পিআর সিস্টেম, এগুলো কিন্তু আগে ছিল না আমাদের দাবি এগুলো। আমরা কিন্তু ওই সময় কিন্তু আমরা স্বৈরশাসককে যখন আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি, তখন কেউ কিন্তু বলে নাই। যখন বেগম খালেদা জিয়া যখন ভিশন 30 দিয়েছিল, তখন কিন্তু সবাইকে নিয়েই কিন্তু কথা বলে কিন্তু এটা উনি বলেছিল। তখন কেউ কিন্তু উত্থাপন করেনি যে পিআর সিস্টেম। যখন আমাদের নেতা, দলের প্রধান মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 31 দফা যখন দিয়েছেন, তিনি সবগুলো দলকে নিয়ে কিন্তু বসেছেন। আমাদের ডক্টর নজরুল ইসলাম, উনি সমন্বয়ক হিসাবে কাজ করেন বিএনপির পক্ষ থেকে, তিনি বসেছেন বিএনপির পক্ষ থেকে সবাইকে নিয়ে। কিন্তু ওই সময় কেউ কিন্তু পিআর সিস্টেমের কথা আসেনি। হঠাৎ করে কেন এটা আসবে? এটা একদম আমি মনে করি এটা দেশি বিদেশি একটা ষড়যন্ত্র। এগুলো থেকে সরে যাওয়া উচিত আমার মনে হয়। কারণ এই পিআর সিস্টেম কিন্তু এটা শুধু নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটা কি বলবো, একটা ষড়যন্ত্র, কোনো প্রক্রিয়া না, এটা একটা ষড়যন্ত্র। কারণ এটা দেশি বিদেশি ষড়যন্ত্র। কারণ এটা একদিনে আসেনি, এটা একটা যখনই স্বৈরশাসক চলে গেছে তারপর থেকে সে কিন্তু বসে নেই। সে কিন্তু কলকাতাতে, দিল্লিতে তার বাহিনী আছে, দেশের আনাচে কানাচে তারা আছে, তাদের কাছে টাকা পয়সা আছে, তাদের কাছে অস্ত্রশস্ত্র আছে। ওরা কিন্তু যেভাবেই চায় যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, ওরা চায় দেশে একটা অরাজকতা সৃষ্টি হোক। সেই লক্ষ্যে কিছু লোক কিন্তু তাদের এই ফাঁদে পা দিয়েছে। তাদেরকে এখান থেকে সরে যাওয়া উচিত। এবং আমরা আগে যেরকম ছিলাম সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সবাই আসুন। আমাদের নেতা এখনও একই জায়গায় আছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আগেও বলেছেন, এখনও তিনি একই জায়গায় আছেন, যে আমরা সবাই মিলে কিন্তু ঐক্যবদ্ধভাবে একটা সর্বদলীয় সরকারের মাধ্যমে আমরা দেশ পরিচালনা করব। আপনার ব্যক্তি রাজনীতি জীবনে
যে ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এই বিষয়ে আপনি একটু দর্শকদের কিছু বলেন আপনি। ষড়যন্ত্র তো আমার বিরুদ্ধে কেন, সবার বিরুদ্ধেই তো আছে। আমাদের দলের প্রধান বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে। আমি তো ছোট একজন কর্মী এই দলের, তা আমার বিরুদ্ধে থাকবেই, কারণ আমি একটা অঙ্গ সংগঠন জাসাস, যেটা বিএনপির একটা সাংস্কৃতিক অঙ্গনের কালচারাল উইং অফ বিএনপি, সেটার আমি যেহেতু প্রধান, আমার বিরুদ্ধে তো থাকবেই। এবং আমাদের দলের যেহেতু আমি একটা অঙ্গ সংগঠনের প্রধান, এই পদ কে না চায়, এই পদের জন্য তো অনেকের লোভ থাকে। তো এগুলা তো আমাদেরকে উপেক্ষা করে চলতে হয়, এগুলা থাকবে, এগুলা আজীবন থাকে। তো এইগুলা এই সারা জীবন তো আমি ওই জায়গায় থাকবো না, কেউ না কেউ আবার আসবে। এই ষড়যন্ত্র এগুলা মোকাবিলা করেই চলছি, এগুলা থাকবে, আছে, এগুলা আমি মেনেই, এই যখন রাজনীতি করি মেনেই চলি। জাসাস কিভাবে শক্তিশালী করা যায় সে ব্যাপারে কিছু বলেন। জাসাসকে নিয়ে গত 17 বছর আমরা অনেক কষ্ট করেছি, আমরা অনেক জায়গায় যেতে পারিনি, তারপরেও কিন্তু আমরা এই ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আমরা এই যে শেখ হাসিনার জায়গা যেটা গোপালগঞ্জ, সেখানেও কিন্তু আমরা কর্মী সম্মেলন করে একটা কমিটি দিয়েছিলাম 2022 সালে। 2023 সালে অনেক কষ্ট করেছি, বিভিন্ন জায়গায় আমরা গিয়ে সম্মেলন করে করে দিয়েছি, পুলিশের গুলির মাথায় আমরা কিন্তু এই কাজ করেছি। তো তখনও থেমেনি। আর এখন তো আল্লাহর হুকুম হলে গত 1 বছর হয়ে গেল, আমরা প্রতিনিয়ত করছি। প্রতি সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেখানেই যাচ্ছি বিশাল সমাগম হয়। আমাদের জেলা যদিও 64টা, তার চেয়ে বেশি কিন্তু আমাদের কমিটি আছে, কারণ রাজনৈতিকভাবে আমাদের 82টা কিন্তু ইউনিট আমাদের, কারণ এখানে অনেকগুলো মহানগর আছে এবং অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, যেখানে 2টা করে জেলা কমিটি থাকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এরকম অনেকগুলো আছে। তো আমরা অধিকাংশ করে ফেলেছি। অধিকাংশ কেন, আমাদের প্রায় 3টা না 4টা বাকি আছে। 3টা জেলা ছাড়া কিন্তু আমাদের সব জায়গায় কমিটি হয়ে গেছে, এবং ওই 3টা জেলাও আমাদের খুব রিসেন্টলি আমরা করে ফেলতে পারবো। তখন আমাদের 82টা ইউনিটি আমাদের হয়ে যাবে কমিটি বাংলাদেশে। দেশের বাইরেও কিন্তু আমাদের 7-8 কান্ট্রিতে আমাদের কমিটি আছে। তো এটা কিন্তু ইতিহাসে, আমি জাসাসের জন্ম থেকে এখন পর্যন্ত এতগুলো কমিটি আমাদের ছিল না। আমি যখন সাধারণ সম্পাদক হয়ে আসছিলাম, তখন আমি পেয়েছিলাম মাত্র 13টা ডিস্ট্রিক্টের কাগজপত্র আমি পেয়েছিলাম। তারপরে আস্তে আস্তে ডক্টর মামুন আহমদ সাহেব ছিলেন প্রেসিডেন্ট, আমি ছিলাম সাধারণ সম্পাদক, আমরা নিয়ে আসছিলাম 40টার মতো। মোটামুটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে বলেছেন সেভাবে কাজ করে এখন জাসাস কিন্তু পরিপূর্ণভাবে আমরা রেডি। এবং এতগুলো শুধু ডিস্ট্রিক্ট না, এতগুলো থানা, এতগুলো উপজেলা, এতগুলো পৌর, এতগুলো ইউনিয়ন এর আগে কখনো ছিল না। কোনো কোনো ডিস্ট্রিক্টে এমনও আছে যে প্রতিটা উপজেলাতে আছে কমিটি, পৌরতে আছে এবং ইউনিয়নগুলোতেও আছে। এবার আপনার নির্বাচনী এলাকা সিলেট 6 আসনের আপনার ভোটারদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। সিলেট 6 আসন গোলাপগঞ্জ, বেনিবাজার মিলে, তো আমার জন্মস্থান বেনিবাজার উপজেলাতে। তো সেখানকার মানুষ আমাকে অনেক দিন থেকেই তো চিনে, জন্ম থেকেই চেনে। তাদের খুব আশা আকাঙ্ক্ষা যে আমি সেখান থেকে নির্বাচন করি। তো আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও আমাকে স্নেহ করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আশা করি আমাকে মূল্যায়ন করবেন এবং আমার জন্মস্থান থেকেই তিনি দেবেন। আবার এখানে আমি প্রায় 31 বছর থেকে ঢাকা 17 আসনে কিন্তু আমি বাসিন্দা। আমার যেহেতু পরিচয় কিন্তু নায়ক হিসাবে, চলচ্চিত্রের লোক হিসাবে, তো সেখান থেকে ওই নায়ক ফারুক সাহেব করেছেন, অনেকেই আমার চিন্তা ভাবনা করছে অনেকে যে হয়তো সেখান থেকে উনি হয়তো আমাকে মনোনয়ন দেবেন। তো উনি যেখান থেকেই দেবে আমি, আমার জন্য কোনো অসুবিধা নাই। বাংলাদেশের যে কোনো জায়গায় আমাকে যদি উনি নমিনেশন দেন, আমি সবাই আমাকে চিনে, বাংলাদেশের সেই টেকনাফ থেকে মানুষ। তো আমি চাইবো, মনে প্রাণে চাইবো যে আমার জন্মস্থান থেকেই যদি আমি মনোনীত হই, আমার মনে হয় এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার হবে। তো আমি তাদের উদ্দেশ্যে এটাই বলি যে আমি যেখানে জন্ম নিয়েছি সেই মাটি তো আমার প্রিয় মাটি, বাংলাদেশকেই আমি ভালোবাসি। আমি তো দীর্ঘদিন আমেরিকার মতো দেশে আমি ছিলাম এবং আমার ফ্যামিলি সবাই এখানে, বাবা মা ওখানে মারা গেছেন, আমার ভাই বোন সবাই কিন্তু ওখানে, আমার ছেলেগুলো সব, প্রত্যেকটা ছেলে, আমার 3টা ছেলে জন্ম হয়েছে সেখানে। সেখানের মায়া ত্যাগ করে আমি দেশে বেশি থাকি সবসময়। আপনারা অনুমানই করতে পারেন যে দেশকে কতটুকু ভালোবাসি বলে দেশের আনাচে কানাচে আমি যাই। আপনারা দেখতে পান যে আমি প্রতিটা ডিস্ট্রিক্ট, বাংলাদেশের বাকি নেই আমার পদচারণ হয়নি, এমন কোনো ডিস্ট্রিক্ট বাকি নেই। তো আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমার কিছু যে ব্যক্তিগত আমি অনেক কিছু অর্জন করতে পেরেছি বাইরে থেকে, তো উন্নত দেশে থেকে ওই দেশের যে পরিবেশ, কীভাবে রাষ্ট্র পরিচালনা হয়, কীভাবে যে প্রশাসন কীভাবে কাজ করে, এগুলো আমি আয়ত্তে এনেছি। এই অভিজ্ঞতাটুকু আমি দেশে, আমি যদি সংসদে
সাথে যাই, আমি আমার কাজে লাগাবো দেশের উন্নয়নের জন্য। আমার অভিজ্ঞতাকে আমি কাজে লাগিয়ে দেশের উন্নতি করার চেষ্টা করব সর্বক্ষেত্রে। তো বিশেষ করে আমার যে অঙ্গন, আমি যেখানে যেটা দিয়ে আমাকে মানুষ চেনে, আমার চলচ্চিত্র অঙ্গন, এটা কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের যে সিনেমার জগৎ, এটা কিন্তু প্রায় বিলীন হয়ে গেছে। সংস্কৃতি অঙ্গনকে তারা ধ্বংস করেছে। সেগুলো আবার যাতে ফিরিয়ে আনতে পারি, আমি সেই লক্ষ্যেই কাজ করছি। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আমাদের যে জাসাস প্রতিষ্ঠা করেছিলেন, যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্য, আমাদের দেশের কৃষ্টি কালচারকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য, লালন করার জন্য, পালন করার জন্য এবং বিদেশের কাছে পৌঁছে দেওয়ার জন্য, বিস্তার ঘটানোর জন্য আমি সেই লক্ষ্যে কাজ করছি এবং করবো ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ তাআলা যেন কবুল করে। আপনারা সবাই দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের এলটিভি স্টুডিওতে আসার জন্য। কোনো এক সময় আবার কোনো অনুষ্ঠানে আপনাকে ডাকবো, শুধু তখন চিত্রনায়ক হেলাল খানকে আমি নিয়ে আসবো। আপনাকেও ধন্যবাদ, এবং যারা শুনলেন এতক্ষণ ধৈর্য ধরে আমার এই কথাগুলো, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। এলটিভির সকল দর্শককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা ভালোবাসা, শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হব। এই পর্যায়ে আবার ভালো থাকবেন এই কামনায় আমি আব্দুল মালিক সাগর আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।